নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে কিন্তু উত্তাল। বাংলাদেশের সঙ্গে সঙ্গে আমাদের এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গেও কিন্তু বাংলাদেশের প্রভাব পড়তে শুরু করেছে। এখন সবথেকে বড় প্রশ্ন যেটা আমাদের সবার মনে ঘুরছে, মাথায় ঘুরছে, যে বাংলাদেশে যারা সংখ্যালঘু অর্থাৎ হিন্দু, তাদের কি অস্তিত্ব সংকটে পড়বে? অর্থাৎ আগামী দিনে তারা কি করবে, তাদের কি ভবিষ্যৎ হবে? এবং এই নিয়েই আমরা বিস্তারিত কথা বলবো আজকের এই পর্বে। এবং তার সঙ্গেও আপনাদের এটাও জানিয়ে রাখবো যে তাহলে কি মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে হিন্দু শূন্য করতে চক্রান্ত করছেন? সেখানে ভারতের অর্থাৎ আমাদের দেশের কি স্ট্যান্ড হবে? নতুন দিল্লি কি করবে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার কি সিদ্ধান্ত নেবেন, সেদিকেও কিন্তু আমাদের চোখ থাকবে। বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে আসেন প্রখ্যাত সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকার আমার বাদিকে বসে আছেন। অর্কদা, আপনাকে স্বাগত এই অনুষ্ঠানে। বাংলাদেশ নিয়ে যা এই মুহূর্তে অবস্থা, আমরা প্রত্যেকে জানি উত্তাল পরিস্থিতি, এবং তার সঙ্গে হিন্দু শূন্য করার চক্রান্ত কি চলছে, কি বলবেন? অবশ্যই বাংলাদেশে জঙ্গি ইউনূস সরকার এবং তার সহযোগীরা পরিকল্পিতভাবে বাংলাদেশকে হিন্দু শূন্য করতে চাইছে। একে বলা যেতে পারে এথনিক ক্লিনজিং। ৭১ সালে বাংলাদেশে মোট জনসংখ্যার 23% ছিল হিন্দু। এখন সেই জনসংখ্যা কমতে কমতে ৮% এসে দাঁড়িয়েছে, এবং ইউনূসের প্রশাসন কার্যত স্টেট অফ ডিনায়ালে আছে। তারা বলছেন ছোট ঘটনা, ভারতীয় সংবাদ মাধ্যমের অপপ্রচার, এক্সাজারেট। আসল বিষয় হলো যে অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস যাদের সমর্থনে টিকে আছেন তারা হচ্ছেন হেফাজতে ইসলাম, হিজবুত তাহরির এবং জামাত। তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। তারা মনে করে যে বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা শব্দটা রাখার কোনো মানে নেই। বাংলাদেশে যে জয় বাংলা স্লোগান আছে, সেই স্লোগানকেও বাতিল করার জন্য তারা আদালতে সওয়াল করেছেন, এবং তারা মনে করছেন বাংলাদেশের সম্পূর্ণ ইসলামিকীকরণের প্রতিবন্ধকতা হচ্ছে হিন্দুরা। এই যখন দেখবেন দর্শকরা, তখন তারা জেনে যাবেন যে ইউনূস বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, ইসলামিক সংগঠন, ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করছেন। শনিবার পর্যন্ত এই বৈঠক চলবে। সুদখোর ইউনূসের একটা পরিকল্পনা আছে। সারা বিশ্ব জুড়ে বাংলাদেশে ঘটে চলা সংখ্যালঘু নিধন নিয়ে মানুষ সরব হচ্ছেন। বাংলাদেশে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন দর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে বাংলাদেশে যে কোনো মুহূর্তে বড়সড় নাশকতা ঘটনা হতে পারে, এবং ব্রিটিশ নাগরিকরা বাংলাদেশ যাতে এড়িয়ে চলে সে বিষয়ে তারা সতর্কবার্তা জারি করেছে। এরকমই সতর্কবার্তা জারি করতে চলেছে আমেরিকা, ইউরোপের অন্যান্য দেশ, এবং ভারত হয়তো করবে। এখন ইউনূস যিনি বুঝতে পারছেন যে আন্তর্জাতিক মতামত তার বিরুদ্ধে, সেই জন্য তিনি বাংলাদেশ বিপন্ন বলে একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছেন, এবং বাংলাদেশের এই বিপন্নতার পিছনে হিন্দুরাই দায়ী এই বিষয়টাকে সামনে আনতে চাইছেন। এবং বাংলাদেশ জুড়ে ওখানকার যে টিভি চ্যানেলগুলো আছে, যে সমাজ মাধ্যমে যারা সক্রিয়, দেখবে সেখানে বাংলাদেশের অনেক প্রাক্তন সেনাকর্তা বড় বড় কথা বলছেন। তারা বলছেন ভারত আক্রমণ করবে, ভারত ৩৫,০০০ সেনাকে মোতায়েন করেছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওরাই বলছে যে শিলিগুড়ির কাছে বাংলাদেশের মাটিতে একটা বিমান ঘাঁটি তারা তৈরি করবে। বাংলাদেশের জঙ্গি জিহাদিরা বলছেন যে চিকেন নেককে আক্রমণ করে তারা উত্তর পূর্বকে ভারত থেকে আলাদা করে দেবেন। এই রকম পরিস্থিতি তারা তৈরি করছেন, এবং আন্তর্জাতিক জনমত যেহেতু ইউনূস সরকারের বিরুদ্ধে, তাই ইউনূস খুব পরিকল্পিতভাবে এই ন্যারেটিভ তৈরি করতে চাইছেন যে বাংলাদেশ ভারতীয় আগ্রাসনের মুখে, তাই বাংলাদেশের ঐক্য চাই। বাংলাদেশের ঐক্য বিনষ্টকারী হচ্ছে হিন্দুরা, তাই হিন্দুদের উপর লাগাতার নির্যাতন ঘটে চলেছে, এবং বাংলাদেশের সাধারণ শান্তিপ্রিয় মানুষকে এই জঙ্গি জিহাদিরা হিন্দুদের বিরুদ্ধে খেপিয়ে তুলছে। বেশ, কিন্তু অর্কদা, স্বাভাবিকভাবে যেটা প্রশ্ন আমার আপনাকে করতে ইচ্ছে করে, সেটা হচ্ছে আমাদের এই দেশের অর্থাৎ এই রাজ্যের যারা বাংলাদেশে আছেন, ইতিমধ্যেই
প্রচুর মানুষজন যারা ফেরত এসছেন তাদের অভিজ্ঞতা, ভয় অভিজ্ঞতা শেয়ার করেছেন সবার সঙ্গে। কিন্তু যারা এই মুহূর্তে আছেন, যারা হিন্দু, চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে কিন্তু যারা আইনজীবী তারা সওয়াল করতে পারছেন না, করতে দেয়া হচ্ছে না। তার মানে আইনের শাসনও কি ভেঙে গেল? তো শেষ পর্যন্ত হিন্দুরা কোথায় থাকবে, কি হবে তাদের? হিন্দুরা আগেও অত্যাচারিত হয়েছে, সেই জন্য সংখ্যা তো কমেছে। 71 থেকে 53 বছর পরে যদি এত শতাংশ হিন্দু ভিটে মাটি ছাড়তে বাধ্য হয়, তাহলে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা এই প্রথম হচ্ছে তা নয়। শেখ হাসিনার আমলেও হয়েছে, তার আগে বিএনপির জমানায় হয়েছে, সেনা শাসনকালে হয়েছে, কিন্তু এখন যেটা ঘটছে সেটা সব রেকর্ডকে ম্লান করে দিচ্ছে। তাই হিন্দুরা দেখছেন যে তাদের দেয়ালে পিঠ থেকে গেছে, সেই জন্য তারা পাল্টা প্রতিবাদের রাস্তায় নেমেছেন এবং এই প্রতিবাদ আন্দোলনটাকে নেতৃত্ব দিচ্ছিলেন চিন্ময় প্রভু। আগে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ বলে একটা সংগঠন ছিল, তার সভাপতি ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী, চট্টগ্রামের আদিবাসিন্দা অশীতিপর রানা দাশগুপ্ত। সেই রানা দাশগুপ্তকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে এই জঙ্গি জেহাদিরা। তিনি এখন আত্মগোপন করে আছেন, আইনজীবীর মাধ্যমে আদালতে সওয়াল করছেন এবং হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের অন্যান্য নেতাদেরও নানা রকম হুমকি দেওয়া হচ্ছে। সেই জন্য তারা কিছুটা ব্যাকফুটে আছেন। সেই শূন্যস্থানটা পূরণ করেছেন চিন্ময় প্রভু এবং চিন্ময় প্রভু যেভাবে সনাতনীদের একজোট করে প্রথমে চট্টগ্রাম, তারপরে রংপুরে সভা করেছেন এবং লং মার্চের কথা বলেছিলেন। 13 তারিখে বরিশাল, 20 তারিখে খুলনা এরকম সমাবেশ করার কথা ছিল। তাই চিন্ময় প্রভু বাংলাদেশের সনাতনীদের একজোট করে জঙ্গি জিহাদিদের চ্যালেঞ্জ ছুড়েছে। কিন্তু ওর কথা এত ভয় কিসের? মোহাম্মদ ইউনিস সনাতনীদের কিংবা চিন্ময় কৃষ্ণ প্রভুর যে সংগঠন অর্থাৎ যেটা আপনি বললেন, তার এত ভয় এবং ভীত কেন সে, যার জন্য সে এই পদক্ষেপ এইভাবে হিন্দু শূন্য করতে চাইছে? 87 বছর বয়স, অত্যন্ত লোভী, সুদখোর, ওর নাম সুদি ইউনুস। হ্যাঁ, ও বাংলাদেশের গরিব মানুষকে শোষণ করে কোটি কোটি ডলার রোজগার করেছে, ক্লিন্টন ফাউন্ডেশনকে টাকা দিয়েছে, হিলারি ক্লিন্টনের নির্বাচনী তহবিলে টাকা দিয়েছিল। ও আরও একবার আগে 7-8 সালে ওর খুব ইচ্ছা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। হ্যাঁ, কিন্তু তখন ওরা তত্ত্বাবধায়ক সরকার ছিল। ও তৎকালীন সেনাপ্রধানকে জিজ্ঞাসা করেছিল এই সুদখোরটা যে এই তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ কত, তা সেনা বলেছিল ম্যাক্সিমাম 2 বছর। তখন ইউনুসের সেনা মনোপুত হয়নি, তখন সে রণভঙ্গ দেয়। ওরা দলও করেছিল, সেই দলকেও টেকাতে পারেনি। এখন ইউনুস বাংলাদেশের মাটিতে পা দিয়ে বলতে শুরু করেছে আমাকে 6 বছর সময় দিতে হবে। তাহলে 6 বছর, ওর যদি 86 বছর বয়স হয় তো 6 বছর পরে 92, তাহলে এই বয়সে ও এই ক্ষমতাটাকে এনজয় করতে চায়। বাংলাদেশ ভোগে যাক, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা নিপীড়নের মুখে পড়ুক, হিন্দু শূন্য হোক, ব্যক্তিগতভাবে ওর কিছু যায় আসে না। ও একেবারে লাইফের শেষ স্টেজে দাঁড়িয়ে আছে। এই মানে পড়ে পাওয়া 14 আনার মতো যে সুযোগটা ও পেয়েছে সেই সদ্ব্যবহার করছে, ডেসপারেট হয়েছে। সেই জন্য ও জঙ্গি জিহাদিদের, তারা ইউনুসকে মদত দিচ্ছে। তারাও জানে এই লোকটার কোনো বাংলাদেশে গ্রহণযোগ্যতা নেই, কোনো বেস নেই, থাকতেও না বাংলাদেশে। একে সামনে রেখে আমাদের এজেন্ডাগুলোকে ফুলফিল করি। আর ইউনুসও বুঝতে পেরেছে যে এদের সমর্থনটা জরুরি ওর ক্ষমতায় টিকে থাকার জন্য, সেই জন্য ও ডটেড লাইনে সাইন করে দিচ্ছে। এই তো বেশ। এই সেখানে দাঁড়িয়ে অর্কদা, আমাদের এখানে কলকাতা থেকে ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস, আপনারা সবাই জানেন, তিনি বলছেন, তিনি সাজেশন দিচ্ছেন যে বাংলাদেশে যেন গেরুয়ার তিলক এবং গলায় তুলসীর মালা হিন্দুরা না পড়ে ঘোরে। তো সাংঘাতিক স্টেটমেন্ট এবং এটা ভীষণ অ্যালার্মিং সাইন্স হবে। ওরা বুঝতে পারছে না ওখানকার জঙ্গি জিহাদিরা ও আমাদের পেশেন্সের পরীক্ষা নিচ্ছে। আমরা সম্প্রসারণবাদী রাষ্ট্র নয়। সম্প্রসারণবাদী রাষ্ট্র হলে এতক্ষণে বাংলাদেশে আমাদের সেনাবাহিনী ঢুকে পড়তো। আমরা কূটনৈতিক পথে বিষয়টাকে নিষ্পত্তি করার চেষ্টা করছি। যদি কূটনৈতিক পথে না হয় তখন অনেকগুলো অপশন আছে। এক, বাংলাদেশের সঙ্গে ভারত সমস্ত রকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে। ভারত থেকে যে সমস্ত পণ্য বাংলাদেশে যায় তার সরবরাহ লাইনটা বন্ধ করে দেওয়া হবে। এখন যে নামমাত্র ভিসা দেয়া হচ্ছে চিকিৎসার জন্য, সেগুলোও বন্ধ করে দেওয়া হবে।
এবং এমনভাবে আন্তর্জাতিক জনমত তৈরি করা হবে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করতে, যাতে বাংলাদেশ কোর্স কারেকশন করে। এখানেও আর একটা বিষয় আছে, বাংলাদেশে যেভাবে জেহাদি জঙ্গিরা ভারতকে রক্তাক্ত করার দাবি তুলছেন, সেরকম কোনো পরিকল্পনার আঁচ যদি ভারত সরকার পায়, তাহলে কিন্তু ওখানে সার্জিক্যাল স্ট্রাইক হবে, যেভাবে বালাকোটে আমরা করেছিলাম। আমাদের ওইসব বিষয়ে জিরো টলারেন্স। যদি আমরা জানতে পারি, গোয়েন্দারা যদি আমাদের সজাগ করেন ভারত সরকারকে, যে বাংলাদেশের মাটি থেকে জঙ্গি জিহাদিরা ভারতকে আক্রমণ করার চেষ্টা করছে, উত্তর পূর্বে করতে চলছে বা নাশকতার কাজ করছে, আমরা কিন্তু ঘরে ঢুকে মারব। ওইসব নিয়ে কোনো রকম কারণ মনে কোনো রকম যেন দ্বিধা না থাকে। অর্কদা, দুটো প্রশ্ন করব। প্রথম, তার মানে শেষ পর্যন্ত যদি আমি এইভাবে ফ্রেম করি আপনাকে কোয়েশ্চেনটা, ত্রাসের দেশ বাংলাদেশ হয়ে যাচ্ছে, আমরা যা দেখতে পাচ্ছি, ত্রাসের দেশ মানে ভয়ের দেশ। দ্বিতীয়, ভারত সরকার এই পরিস্থিতিতে যাই সিদ্ধান্ত নিক না কেন, সেই সিদ্ধান্তকে কিন্তু রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল সরকার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা সমর্থন করব, পাশে থাকব। রাজনৈতিকভাবে একজন রাজনৈতিক বিশ্লেষক হয়ে কীভাবে দেখছেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর যে প্রস্তাবটা দিয়েছেন, এটা অবাস্তব। উনি আসলে, আমার মনে হয় উনি পুরো বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল নন, যে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর পূর্ব শর্তগুলো কী। রাজনৈতিকভাবে দেখতে গেলে বিজেপি হিন্দু আক্রান্ত বলে পথে নেমে পড়েছে, হিন্দু ভোটকে একজোট করতে চাইছে। আদৌ কি এর কোনো প্রতিফলন হবে? হ্যাঁ, এটাই হবে। অলরেডি তো হিন্দু ভোটের একটা বড় অংশ বিজেপির পক্ষে আছে। 26-এর জন্য নয়, হিন্দু ভোটের কনসলিডেশন শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, সামনে দিল্লির ভোট, তারপরে বছর বিহারের ভোট, সব জায়গায় অভিঘাত পড়বে। এক হ্যায় তো সেফ হ্যায়, বাঁটেঙ্গে তো কাটেঙ্গে। অর্থাৎ হিন্দু কনসলিডেশন বিজেপি করবে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝছেন যে মুসলমানরা তো আমাকে ভোট দেয়, কিন্তু হিন্দু ভোটের পুরোটাই যদি বিজেপি নিয়ে নেয় তাহলে আমার বিপর্যয় হয়। সেই জন্য তিনি আমি হিন্দুদের পাশেও আছি বার্তা দেওয়ার জন্য এইসব পিস কিপিং ফোর্স এইসব কথা বলেছেন। তো উনি বলেছেন, ওনার মতো করে বলেছেন। আর বিদেশ নীতির ক্ষেত্রে সব রাজনৈতিক দল কেন্দ্রীয় সরকারের পাশে থাকে, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। বিশেষ করে বাংলাদেশের সমস্যার অভিঘাত তো 3টে রাজ্যে বিশেষ করে পড়বে, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং কিছুটা হলেও মেঘালয়। তা আমাদের তো বাড়তি সতর্ক থাকতেই হবে। আমরা যদি ওখান থেকে অত্যাচারিত হিন্দুরা এখানে আসেন, আমাদের তাদেরকে আশ্রয় দিতেই হবে। কিন্তু তার একটা অর্থনৈতিক অভিঘাত আছে, অনেক রকম সমস্যা আছে। তো বিষয়টা ওই দিকে যাওয়ার আগেই একটা নিষ্পত্তি করতে হবে। তবে আমার ধারণা জঙ্গি জেহাদিরা ভালো কথায় ভুলবে না। বেশ, অর্কদা, আমাদের এখানে কিন্তু যারা বাংলাদেশি আসছেন চিকিৎসার জন্য, অনেক মানুষজন আসেন, আমরা নিজেও জানি কলকাতাতে এবং এ রাজ্যে। ত্রিপুরাও কিন্তু ত্রিপুরার হোটেল সংগঠন হোটেল দেবে না, কোনো বাংলাদেশিকে ভাড়া দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। অনেক চিকিৎসকরা, অনেক হসপিটাল রিফিউজ করছে, বাংলাদেশিদের ট্রিটমেন্ট করব না। এটা কি আপনি সমর্থন করছেন? বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের হোটেলে আশ্রয় দেওয়া উচিত। হ্যাঁ, মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আর ধর্মীয় সংখ্যাগুরুদের দেওয়া উচিত নয়, পরিষ্কার কথা। ধর্মীয় সংখ্যাগুরুরা এই যে জঙ্গি জিহাদিদের এই আস্ফালনের বিরুদ্ধে কেন বক্তব্য রাখছেন না? বাংলাদেশের সেকুলার গণতান্ত্রিক ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখায় বিশ্বাসী মানুষজন এখন কেন ঘরে খিল এঁটে বসে আছেন? তারা জঙ্গি জেহাদিরা যেভাবে হিন্দু নির্যাতন করছেন তার বিরুদ্ধে তো পথে নামছেন না। তাদের নীরবতা জঙ্গি জিহাদিদের উৎসাহিত করছে। এখন বাংলাদেশে সবাই আমার ভাই এই বলার সময় নয়। আগে হিন্দু নির্যাতন বন্ধ হোক। হিন্দুরা বাংলাদেশ মানে ওখানকার ধর্মীয় সংখ্যালঘুরা, তারা ভারতের দালালও নয়, ভারতের নাগরিকও নয়। সেখানে তারা জন্মেছেন, পঞ্চভূতে বিলীন হবে বাংলাদেশের মাটিতে। তাহলে ধর্মীয় সংখ্যাগুরুদের বাংলাদেশের মাটিতে যা অধিকার, বাংলাদেশি নাগরিক সনাতনী হিন্দুদের একই রকম অধিকার। প্রত্যেকটা দেশে মাইনরিটিদের রক্ষা করে মেজরিটি। আমাদের এখানেও তাই হয়। অনেকে বলছেন যে ভারতবর্ষে তো মুসলমানরা আক্রান্ত। স্ট্যাটিস্টিক্স বার করে দেখুন, স্বাধীনতার সময় ভারতবর্ষে মুসলমান পপুলেশন যা ছিল
2011 সেন্সাস অনুযায়ী 4% বেড়েছে। এখন সেন্সাস হবে আগামী বছর, দেখবে ভারতের টোটাল জনসংখ্যার প্রায় 20% হিন্দু। স্বাধীনতার সময় যা ছিল তার থেকে 8 থেকে 9% বেশি। আর 1971 বাংলাদেশে হিন্দু ছিল 23%, এখন 8%। তাহলে বাংলাদেশের মেজরিটি মুসলমান মানুষ, তারা কিন্তু হিন্দুদের রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। এখন তাদের দায়িত্ব বাংলাদেশের সনাতনীরা যাতে নিরাপদে বাঁচতে পারেন, বাংলাদেশের উপর তাদের একই রকম অধিকার থাকে সেটা নিশ্চিত করা, সেটা তাদের দায়িত্ব। সেই দায়িত্ব তাদের পালন করতে হবে। সেই দায়িত্ব তারা যদি পালন না করেন, আমার বক্তব্য বাংলাদেশের ধর্মীয় সংখ্যাগুরুদের জন্য দরজা বন্ধ করতে হবে। আপাতত কোনো উপায় নেই। আমরা ধর্মীয় সংখ্যালঘুদের তীর্থ ভিসা দেব, এডুকেশন ভিসা দেব, হোটেলে তারা থাকুন, চিকিৎসা করান, কোনো অসুবিধা নেই। কিন্তু ধর্মীয় সংখ্যাগুরু যারা বাংলাদেশে, তাদেরকে এই মুহূর্তে ভিসাটা দেয়া ঠিক হবে না। এটা আমার ব্যক্তিগত মত। তাদের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই। তারা মুখে বলছেন গণতন্ত্র, হিন্দুরা আমাদের ভাই, মুখে এক কথা বলছেন, কার্যক্ষেত্রে সম্পূর্ণ উল্টো। তারা যদি ঘরে দরজা বন্ধ করে থাকেন, তাহলে জিহাদি জঙ্গিরা উৎসাহিত হয়ে হিন্দু নিধন করবে। তাদের এই দ্বিচারিতা তো আমরা ধরে পেরেছি, বরদাস্ত করা যাবে না। ওর কথা আমরা শেষ পর্যায়ে চলে এসেছি প্রায়। আমার দুটো কোয়েশ্চেন করবো আপনাকে। প্রথম যেটা জিজ্ঞেস করবো আপনাকে, এই রাজ্যে যা এখন হচ্ছে, পেট্রোপোলে বিজেপি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ইতিমধ্যে কর্মসূচি হয়েছে, এই রাজ্যে আর এর কি প্রভাব পড়তে পারে? প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, চিন্ময় কৃষ্ণ প্রভু কিন্তু বেল পাননি, সওয়ালই করতে পারেননি তার আইনজীবী কী করে বেল পাবে, এবং রমেন রায় তার আইনজীবীর কি অবস্থা হয়েছে। ওরাই যে বাংলাদেশের অবস্থা, আইনের শাসন নেই, জঙ্গি জেহাদিদের শাসন। এটা কোনো গণতান্ত্রিক কাঠামোই হতে পারে যে একজন সওয়াল করতে পারছে? আমি সেটাই জিজ্ঞেস করতে। পরবর্তী আবার জানুয়ারি মাসের বোধহয় 3 তারিখে প্রহসন হচ্ছে, প্রহসন। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, কিন্তু জঙ্গি জিহাদিরা তো ওগুলোকে কেয়ার করে। কোনোটা জায়গায় কি এক ঘরে হওয়ার মানে ইতিমধ্যে এক ঘরে ব্যবসা বাণিজ্য হচ্ছে না, বিদেশি মুদ্রা নেই, গার্মেন্ট এক্সপোর্ট এবার বন্ধ হবে। এরকম চলতে থাকলে প্রচুর আর্থিক নিষেধাজ্ঞার মুখোমুখি হবে বাংলাদেশ। কিন্তু জঙ্গি জিহাদিরা, আমি তো শুনছিলাম অনেকের কাছ থেকে, তারা শিক্ষা দীক্ষাও তাদের খুব একটা বেশি নয়, ম্যাক্সিমাম তারা ইসলামিক হিস্ট্রি, আরবি, উর্দু নিয়ে পড়াশোনা করেছেন এবং সব মাদ্রাসা ট্রেন্ড। এদের মস্তিষ্কবর্তী ঘৃণা, তাই ঘৃণা এরা ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশে। শুধু যে ধর্মীয় সংখ্যালঘুরা টার্গেট তা নয়, অসাম্প্রদায়িক সেকুলার মানুষও কিন্তু এদের আক্রমণের লক্ষ্যবস্তু। তাই যারা আজকে, ও তো আমার ঘরে আগুন লাগেনি, ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, ভাই আমি দরজা জানলা বন্ধ করে থাকি, আগামী দিন তাদের ঘরেও আগুন জ্বলবে। তাই তাদের উচিত এখন পথে নেমে ধর্মীয় মৌলবাদকে প্রতিহত করে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা বিধান করা। এ রাজ্যে এরকম চলতে থাকলে অভিঘাত করবে সীমান্ত সংলগ্ন অঞ্চল। যদি হিন্দুরা দলে দলে আসতে থাকেন, এখানকার পরিবেশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠবে। ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে, কলকাতায় হয়ে উঠছে। এবং ডেপুটি হাই কমিশনার সামনে তো আমরা দেখেছি তার প্রতিবাদ। সাধারণ মানুষ এবার সরব হবেন, ওগুলো তো রাজনৈতিক দল করছে। সাধারণ মানুষের, এই রাজ্যের বহু হিন্দু বাঙালির ভিটে মাটি ছিল ওখানে, সর্বস্ব খুইয়ে তারা এসে জীবন সংগ্রামে লড়াই করে মাথা গোঁজার ঠাঁই করেছেন, কেউ জীবনে সাফল্য পেয়েছেন। তারা জানেন ওখানে তাদের উপর কি অত্যাচার হয়েছে। তাই এখন যারা ওখানে হিন্দু আছেন, তাদের সঙ্গে আমরা প্রত্যেকে সহমর্মিতা জ্ঞাপন করি। এই অত্যাচার অনাচার বন্ধ করতে হবে। প্রাথমিকভাবে দায়িত্ব এটা ইউনূসের, তার সরকারের। পারবে না, ভারত সরকার আছে, ভারত সরকার কূটনৈতিক পথে সমাধান বার করবেই। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ওসব তো আছেই। কিন্তু আমার ধারণা, যেটা ব্রিটিশ হাই কমিশন বলেছে, ওখানে যে কোনো মুহূর্তে সন্ত্রাসী হামলা হতে পারে বাংলাদেশে। এরকম যদি সন্ত্রাসী হামলার পরিকল্পনা জঙ্গি জিহাদিরা বাংলাদেশের মাটি থেকে করে, যে ভারতের চিকেন নেকে হামলা চালাবো, পশ্চিমবঙ্গে হামলা চালাবো, আসামে চালাবো, রাজধানীতে চালাবো, ঘরে ঢুকে মারা হবে। এই পন্থা ছাড়া আর কোনো এটা লাস্ট পন্থা। পাকিস্তান শিক্ষা পেয়ে গেছে, বালাকোট, এরকম হলে ঘরে ঢুকে মারা হবে, কোনো জিরো টলারেন্স।
কথা অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। আমরা চাইবো আবার শান্ত হোক বাংলাদেশ এবং আবার আমাদের প্রিয় বাংলাদেশ অর্থাৎ আমাদের পাশের রাষ্ট্র আমরা সবাই যেতে পারি এবং সেখানকার যারা বসবাস করছেন হিন্দুরা ভালোভাবে থাকুক, প্রত্যেকে ভালোভাবে থাকুক, এটাই আমরা চাইবো। কিন্তু প্রশ্ন, খুব বড় প্রশ্ন, আদৌ কি সেই দিন আসবে, এলেও কবে আসবে? চিন্ময় কৃষ্ণ প্রভু কি জামিন পাবেন জানুয়ারিতে? সওয়াল করতে পারবেন তার আইনজীবীরা? এটা কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন। আমরা এই খবরের দিকে থাকবো আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার, ভালো থাকবেন।